সেট কিন্তু 5 নম্বরের সেটে তুই এখান থেকে 3 আর 2 পাবি। হুম। তো আগের দিন লাস্ট আমরা যে পর্যন্ত পড়েছিলাম ব্যতিচার কি, তো এখানে দেখেছি যে দুটি তরঙ্গ উপরিপাত ঘটবে, তাদের বিস্তার আর কম্পাঙ্ক সেম হতে হবে। এর ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হবে সেটা কোথাও সমদশায় মিলিত হবে, কোথায় বিপরীত দশাও মিলিত হবে। যেখানে সমদশায় মিলিত হবে সেখানে আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো, উজ্জ্বল ঝালর। যেখানে বিপরীত দশায় মিলিত হবে সেখানে আমরা অন্ধকার অঞ্চল দেখতে পাবো, যেটাকে ডার্ক রিজিয়ন বা ডার্ক ফ্রিঞ্জও বলে। হুম। তা কিভাবে সমদশায় মিলিত হয়, কিভাবে বিপরীত দশায় মিলিত হয়, এগুলো আগের দিন বুঝিয়েছিলাম। হুম। আজকে ঠিক তার পর থেকে স্টার্ট করব। আজকে আমি মেন থিওরির দিকে চলে যাব। যে কটা থিওরি আজকে করাবো আমি পড়ানো শেষ করার পরে তোরা কিন্তু একবার অবশ্যই প্র্যাকটিস করে নিবি। এখান থেকে এই কিছুদিন পর যে পরীক্ষা সেখানে তুই 3 নম্বরের একটা থিওরি দেখতে পাবি। হুম। আজকে যেখান থেকে থিওরি শুরু করব, আহ তোকে পরীক্ষায় প্রশ্ন এইভাবে দেবে যে ব্যতিচারের ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক যে ব্যতিচার, এই দুটো ব্যতিচারের শর্ত গণনা করো। হুম। এরকম প্রশ্ন দেবে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচার মানে কি? যে অঞ্চলে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে সেখানে আমরা উজ্জ্বল পটি মানে সাদা অঞ্চল দেখতে পাবো। আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে সেখানে আমরা অন্ধকার পটি বা অন্ধকার অঞ্চল দেখতে পাবো। প্রত্যেকে পাশে বই খুলে রাখবি। 215 নম্বর পেজ ছায়াপ্রকাশনীর বইয়ে যে ছবিটা দেওয়া আছে ব্যতিচারের, দেখবি সাদা কালো পরপর অঞ্চল দেওয়া আছে। সাদা অঞ্চলটা গঠনমূলক, কালো অঞ্চলটা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। হুম। তা আমরা এখন নির্ণয় করব ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচারের শর্ত। খুব ইম্পর্টেন্ট থিওরি। ধ্বংসাত্মক ও গঠনমূলক গঠনমূলক ব্যতিচারের শর্ত, কন্ডিশনটা নির্ণয় করব। ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচারের শর্ত এবার নির্ণয় করব। হুম। খুব সহজ, মন দিয়ে শুনবি, বুঝতে না পারলে এখনই প্রশ্ন করবি। দেখ, দুটো তরঙ্গ এখানে উপরিপাতিত হবে। তা দুটো কেমন তরঙ্গ উপরিপাতিত হবে দেখি। প্রথমে ছবিটা এঁকে নি। এই যে দুটো তরঙ্গ উপরিপাতিত হবে, দেখ আগের দিন আমি একটু দেখিয়ে দিই আগের দিনের যে ডায়াগ্রামটা, আগের দিনের ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবি। ডায়াগ্রামটা একটু উপরের দিকে উঠুক। হুম। আগের দিনের ডায়াগ্রাম দেখ, এখানে এখানে একটা আলোক উৎস ছিল, তার সামনে দুটো ছিদ্র ছিল। হুম। এই ছিদ্র দুটোকে সুসংগত উৎস বলা হয়। এখান থেকে যে আলোক রশ্মি নির্গত হয় সেটা সুসংগত আলোক রশ্মি বলা যেতে পারে। হুম। সুসংগত আলোক উৎসের ইংলিশ হলো কোহেরেন্ট সোর্স। তা কোহেরেন্ট সোর্সের যে মূল বৈশিষ্ট্য, এখান থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম হতে হবে। তা আমি কি করে কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি? যে কোনো লেজার লাইট দিয়ে কিন্তু কোহেরেন্ট সোর্স তৈরি করা যায়। যে কোনো লেজার লাইট দিয়ে। এটা সম্পর্কে পরে আমি লিখিয়ে দিচ্ছি। তাহলে সুসংগত উৎস আমরা তাকেই বলবো যাদের যেখান থেকে নির্গত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো সেম সেম হবে। হুম। তো এরকমই দুটো সুসংগত উৎস থেকে আলো একটা পর্দার কোনো বিন্দুতে মিলিত হবে। তা মিলিত হওয়ার পরে কি হবে সেটাই দেখাবো। ছবিটা আগে এঁকে নিই। তাহলে ধর আলোক রশ্মি এখান থেকে এখানে একটি সাইডে, ধর এখান থেকে এখানে গেল, আর এখান থেকে এখানে গিয়ে মিলিত হলো এইভাবে। হুম। এইখানে দুটো সুসংগত উৎস আছে। এখানে একটা সুসংগত উৎস, আর এখানে একটা সুসংগত উৎস। এই দুটো কিন্তু সুসংগত উৎস। এবার এখান থেকে আলোক রশ্মি বেরিয়েছে।
বেরিয়ে এরা মিলিত হয়েছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুর নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই যে আলো এখান দিয়ে গেল, আলো তো তরঙ্গের আকারে বিস্তার লাভ করছে, এখানে আমরা আলোর তরঙ্গ ধর্ম সম্পর্কে পড়ছি, তাহলে আলো এরকম তরঙ্গের আকারে বিস্তার লাভ করে সি বিন্দুতে মিলিত হলো। আবার বি বিন্দু থেকেও তাই, আলো তরঙ্গের আকারে বিস্তার লাভ করে সি বিন্দুতে মিলিত হবে এরকম। হুম। এইবার এই যাওয়া আসার পথে ধরলাম এ থেকে সি তে আলোক রশ্মি যে গেল এক্স দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখানে অতিক্রান্ত পথ হবে কত, এক্স, স্মল এক্স। আর বি থেকে সি তে যে গেল তার জন্য অতিক্রান্ত দূরত্ব হবে এক্স প্লাস ডেল্টা। তাহলে কতটুকু দূরত্ব বেশি অতিক্রম করলো, ডেল্টা পরিমাণ দূরত্ব বেশি অতিক্রম করলো। খুব সহজ, তাই তো? তাহলে এ বি দুটো সুসংগত আলোক উৎস, সেখান থেকে আলোক রশ্মি নির্গত হয়ে সি বিন্দুতে উপরিপাতিত হলো, এটাই প্রথমে লিখে নেব। তাহলে ধরি দুটি সুসংগত উৎস, সুসংগত উৎস এ ও বি থেকে, এ ও বি থেকে, এ ও বি থেকে নির্গত আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ সি বিন্দুতে, সি বিন্দুতে উপরিপাতিত হয়ে, উপরিপাতিত হয়ে ব্যতিচার ঝালর গঠন করে, ব্যতিচার ঝালর গঠন করে, গঠন করে। আমি ধরে নিচ্ছি যে এ থেকে সি তে যে গেল এই তরঙ্গের সরণ হলো y1, এই তরঙ্গের সরণ হলো y2। তাহলে ক্লাস 11-এ ছিল চলতরঙ্গের সমীকরণ y is equal to a sin 2 pi by lambda vt minus x। ওখান থেকে আমরা করব যে y1 আর y2 কত হয়, y1 is equal to হয়ে যাবে ক্যাপিটাল A sin 2 pi by ল্যামডা। এবার দেখ আলোর গতিবেগকে ভি দিয়ে লেখা হয় না, সি দিয়ে লেখা হয়, তাই লিখবো সি টি মাইনাস এক্স, এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো। প্রথম সমীকরণ। এক্স কেন নিলাম, কারণ এক্স দূরত্ব অতিক্রম করেছে। ঠিক একইভাবে পরের তরঙ্গটা যেটা বি থেকে সি তে গেল, ছবি দেখলে বুঝতে পারবি, বি থেকে সি তে গেল, তার জন্য সমীকরণ হবে ক্যাপিটাল এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, কারণ এ ডেল্টা দূরত্ব বেশি অতিক্রম করেছে। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম। হুম, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার উপরিপাতের নীতি প্রয়োগ করব। উপরিপাতের নীতি কি বলছে, y is equal to হয় y1 plus y2। তাহলে উপরিপাতের নীতি অনুযায়ী, উপরিপাতের নীতি অনুযায়ী y is equal to y1 plus y2। তাহলে দুটোর মান বসিয়ে দেব, ক্যাপিটাল A sin 2 পাই বাই ল্যামডা, এখানে সিটি মাইনাস এক্স প্লাস ক্যাপিটাল A sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। এটা লক্ষ্য করলে দেখবি যে এই যে সাইনের মধ্যে পুরো কোণটা, হুম, সাইনের মধ্যে এই যে পুরো কোণটা, এই কোণটাকে যদি আমি সি কোণ ধরি, সি ধরি, আর এই সাইনের মধ্যে পুরো কোণটাকে আমি যদি ডি কোণ ধরি, তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর একটা ফর্মুলা পড়বে। হুম, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে করেছিস, কি হয়, 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি বাই 2।
আমরা এই ফর্মুলাটাকে এখানে ইউজ করব। তাহলে 2 আগে চলে আসলো, ক্যাপিটালে সাইন সি প্লাস ডি বাই টু করবো। তাহলে সি প্লাস ডি বাই টু মানে এখানে 2 পাই বাই ল্যামডা কমন গেল, সিটি মাইনাস এক্স, এটা সি গেল, প্লাস ডি, ডি মানে সিটি মাইনাস, আচ্ছা আমি একবার ফার্স্ট ব্র্যাকেট তুলেই লিখি, সুবিধা হবে এতে। ফার্স্ট ব্র্যাকেটটা একবারে তুলেই মাইনাসটা নিয়ে নিই। তাহলে সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই কি হবে, 2 হবে। তাহলে 2 এ সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কি লেখা যায়, কজ সি মাইনাস ডি বাই টু। তাহলে আবার 2 পাই বাই ল্যামডা কমন নিলাম, কমন নিয়ে পড়ে থাকবে সিটি মাইনাস এক্স, আর এখানে এই জিনিসটা বাদ যাবে। তাহলে বাদ গিয়ে আমি একবারে লিখে দিচ্ছি, সি মাইনাস ডি বাই টু করলে কি হবে, আচ্ছা না একবারে বুঝতে পারবি না, করেই দেখাই, সিটি মাইনাস এক্স মাইনাস সিটি প্লাস ডেল্টা প্লাস এক্স ডিভাইডেড বাই টু। হুম, ডিভাইডেড বাই টু। তো এবার দেখ কি থাকছে আর কি কাটছে, এটা দেখতে হবে এবার। প্রথমটায় সাইনের মধ্যে যেটা আছে সেখানে এক্স কাটছে না, সিটি কাটছে না, ডেল্টা কাটছে না। পরেরটায় সিটি কেটে গেল, এক্স মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, শুধু পড়ে থাকবে ডেল্টা। হুম, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, এবার সাজিয়ে লিখবো, 2 ক্যাপিটালে সাইন, এখানে 2 পাই বাই ল্যামডা যেরকম আছে ওকে সেরকমই রেখে দিলাম, 2 পাই বাই ল্যামডা, কিছুই কাটছে না, তাহলে 2 একটা কমন যাবে, 2 কমন নিয়ে উপর নিচে 2 2 কেটে যাবে। হ্যাঁ, তাহলে পড়ে থাকবে সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা বাই টু, এরকম পড়ে থাকবে। হুম, এটা সাইনের মধ্যে গেল। এবার কজের মধ্যে কি পড়ে থাকছে, 2 পাই বাই ল্যামডা, এখানে ডেল্টা বাই টু আছে, তাহলে 2 2 যদি আমি কেটে দিই তাহলে পড়ে থাকবে কজের মধ্যে পাই ডেল্টা বাই ল্যামডা, এরকম পড়ে থাকলো। এখন এই যে সাইন বাদে দুটো অংশ আছে, একটা 2a, এই যে অংশটা 2a, আর এই কজের অংশটা, এই দুটোই যে একটা তরঙ্গ, সেই তরঙ্গের বিস্তারের আকারে আছে, লব্ধি তরঙ্গের বিস্তার। এইটা হলো লব্ধি তরঙ্গের বিস্তার, যেটাকে আমি এ প্রাইম দিয়ে লিখতে পারি। তাহলে একবারে নেক্সট লাইনে লিখবো, 2a ওই পুরো জিনিসটাকে এ প্রাইমের আকারে, তাহলে এ প্রাইম এখানে সাইন পড়ে থাকবে, 2 পাই বাই ল্যামডা যা আছে তাই লিখে দেবো, সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা বাই টু, ডেল্টা বাই টু। হুম, এটাকে আমরা আগে কোনো নাম্বার দিয়েছি সমীকরণে, 1 2, হ্যাঁ দিয়েছি মনে হয়, এটাকে 3 নাম্বার সমীকরণ দেব, এটাকে 3 নাম্বার সমীকরণ দেব। হুম, তাহলে 3 নাম্বার সমীকরণ দিয়ে নিচে লিখে রাখবো যে এ প্রাইম আমি কাকে ধরলাম, এ প্রাইম আমি বিস্তারকে ধরলাম, তাই নিচে লিখে রাখবো যেখানে লব্ধি বিস্তার, যেখানে লব্ধি বিস্তার এ প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এই যে লাল কালি দিয়ে যেগুলো গোল করেছি সেটাই পুরোটা লিখবো, এ প্রাইমের মধ্যে 2a cos, এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, কারণ এর পরবর্তীতে আমরা যে স্পেশাল কেস করব, মানে শর্তগুলো নির্ণয় করব, সেটা এটার হেল্প নিয়ে নির্ণয় করব, এ প্রাইমের হেল্প নিয়ে নির্ণয় করব। হুম, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা বল, এ প্রাইম পর্যন্ত লিখে নিবি, এরপরে মেন ইম্পর্টেন্ট জিনিস আসবে, কিভাবে গঠনমূলক হয়, কিভাবে ধ্বংসাত্মক হয় সেটা দেখাবো। হুম, এই পর্যন্ত আগে লিখে নে, এই পর্যন্ত আগে লিখে নে, লেখা হয়ে গেলে টেক্সট করে দিবি লেখা হয়েছে, তাহলে আমি নেক্সট পেজে চলে যাব।
পেজ পাল্টাতে হবে, এই পেজটা শেষ হয়ে গেছে। একটু উপরের দিকে না? থাকবে? ঠিক আছে। হয়ে গেলে বলবি। এখানে একটা কথা অ্যাড করে নিস, যদি বুঝতে না পারিস পরে, যে ডেল্টা মানেটা কি। ডেল্টা মানে কিন্তু পথ পার্থক্য। এই ডেল্টা মানে, মনে রাখবি পরে, যেটা মানে পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে আমি নেক্সট পেজে চলে গেলাম কিন্তু, হ্যাঁ। নেক্সট পেজে চলে গেলাম। আর লেখা যদি মাঝখানে বাদও থাকে অসুবিধা নেই, আমি পরে এগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে, এইবার এই যে লাস্ট বিস্তার আমরা বের করেছিলাম, সেই বিস্তারকে নিয়ে ক্যালকুলেশন এগিয়ে যাব। তাহলে প্রথম এবার হেডিং করব ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে এটা স্পেশাল কেসের মধ্যে হবে। স্পেশাল কেস খুব ইম্পর্টেন্ট, এবার বোর্ডে আসার সম্ভাবনা আছে। স্পেশাল কেসের 1 নাম্বার, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এবার পরীক্ষা আমার মনে হয় না দুটো একসাথে দিয়ে দেবে, হয় তোকে ধ্বংসাত্মক দেবে, নয়তো গঠনমূলক দেবে, যে কোনো একটা দিতে পারে। হুম। সেটাই করবি। তো আমি ধ্বংসাত্মকটা করাচ্ছি এখানে, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। না, ওটাও করিয়ে দেবো, গঠনমূলকটাও করিয়ে দেবো, কারণ না হয় পরীক্ষায় দেখা গেল ভুল করে আসলি। খুব সহজ ক্যালকুলেশন, একবার দেখে নে, বুঝতে না পারলে প্রশ্ন করবি। তো এটা শুরু করব প্রমাণটা লব্ধি বিস্তার থেকে। লব্ধি বিস্তারের ফর্মুলা কি ছিল, আমি উপরে লিখে নিচ্ছি, যে লব্ধি বিস্তারের ফর্মুলা ছিল ক্যাপিটাল এ প্রাইম ইজ ইকুয়াল টু টু ক্যাপিটাল এ কজ পাই ডেল বাই ল্যামডা। দেখ, ধ্বংসাত্মক মানে যেখানে আমরা অন্ধকার অঞ্চল দেখব। অন্ধকার অঞ্চল তখনই দেখব যদি বিস্তারের মান শূন্য হয়। মানে এ প্রাইম কি হতে হবে, জিরো হতে হবে। এ প্রাইম কখন জিরো হবে, যদি এই কস পুরো টার্মটার মান জিরো হয়। তাহলে এ প্রাইম ইজ ইকুয়াল টু জিরো হবে, জিরো হবে কখন, যদি কজ পাই ডেল বাই ল্যামডা ইজ ইকুয়াল টু জিরো হয়। এখন তোরা জানিস কজ এর কত কত মানের জন্য জিরো পাওয়া যায়।
cos এর মান কত কত হলে জিরো হয়? হুম, বল। ক্যান্সার কর, কত ডিগ্রির ভ্যালুর জন্য cos জিরো হয়? সৈকত লিখেছে 90। তাহলে পাই ডেল বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পাই বাই টু। শুধু কি পাই বাই টুর জন্য হয়? আরো অ্যাঙ্গেল আছে। 3 পাই বাই টু এর জন্য জিরো হয়, 5 পাই বাই টু এর জন্য জিরো হয়, এইভাবে পরপর পরপর চলতে থাকে। তা সব পাশ থেকে দেখ পাই গুলো কেটে যাবে, পাই গুলো কিন্তু কেটে বাদ চলে গেল। তাহলে পড়ে থাকছে কি? আমি ডেলটাকে একটু ভেঙে লিখবো। ডেল্টা মানে 2 পাই বাই ল্যামডা হয়, এটা তোরা এর আগে পড়েছিস। তাহলে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা নিলাম, এখানে ল্যামডা রাখলাম। এখানে পড়ে আছে হাফ, কমা 3/2, কমা 5/2, এগুলো পড়ে থাকলো। ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে 2 পাই বাই ল্যামডা ইন্টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। থাক, ডেল এক্স নেবো না, আগে এটা লিখিস না কেউ, এটাকে এইভাবেই রাখবো, লাস্ট লাইনে ভেঙে অন্যভাবে দেখাবো। এখানে আমি ডেল্টার মান বের করে রাখবো। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হতে হবে ল্যামডা ডিভাইডেড বাই টু, 3 ল্যামডা ডিভাইডেড বাই টু, 5 ল্যামডা ডিভাইডেড বাই টু। ব্যাস, এই পর্যন্ত থাক। তাহলে আমরা দেখলাম যে পথ পার্থক্য যদি পথ পার্থক্যের মান ল্যামডা/2, 3 ল্যামডা/2, 5 ল্যামডা/2 এরকম হতে থাকে, তাহলে সেই অঞ্চলে অন্ধকার পটী তৈরি হয়, মানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়। তাহলে জেনারেল ফর্মুলাটা কি হবে? জেনারেল ফর্মুলাটা হবে ডেল্টা ইজ ইকুয়াল টু, ডেল্টা ইজ ইকুয়াল টু 2n+1 ল্যামডা/2। তাহলে 2n+1 ল্যামডা/2, নিজেরা n এর ভ্যালু বসিয়ে দেখবি। n এর ভ্যালু যদি 0 বসাস তাহলে ল্যামডা/2 হবে, n এর ভ্যালু 1 বসালে 3 ল্যামডা/2 হবে, n এর ভ্যালু 2 বসালে 5 ল্যামডা/2 হবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু 2n+1 ল্যামডা/2 পেলাম, এটা কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এবার এখান থেকে দেখব, এবার এখান থেকে দেখব যে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি হয়। গঠনমূলক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারের শর্ত। এ অরিজিৎ আজকে নেই অনলাইনে? সৈকত, কোথায় ও? এখনো? এত রাত পর্যন্ত স্কুলে কি আছে আজকে আবার? কোন অনুষ্ঠান আছে নাকি? ও আড্ডা দিচ্ছে, আচ্ছা। তাহলে তো ওটাই বেশি, ওটার প্রায়োরিটি বেশি। হ্যাঁ বল, অর্পণ কি বললি? হুম, এই দেখ, নামালাম। তাহলে ঠিক আছে, তাহলে গঠনমূলক স্টার্ট করছি। গঠনমূলককে তোরা নিজেরাই বলে দিবি। দেখ, এই যে লাস্ট এ প্রাইম করলাম, এ প্রাইম ইজ ইকুয়াল টু 2 ক্যাপিটাল A cos উম, cos পাই ডেল বাই ল্যামডা। তাহলে আগের বার দেখেছিলাম এ প্রাইমের মান 0 হতে হবে, এবার এ প্রাইমের মান কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। হুম, তাহলে এ প্রাইমের ম্যাক্সিমাম ভ্যালু কত? 2a হয়। তাহলে এ প্রাইম ইজ ইকুয়াল টু 2 ক্যাপিটাল A হবে। এটা হবে যদি, যদি cos পাই ডেল বাই ল্যামডা এর মানটা কত হয়ে যায়? এর মানটা 1 হয়। 1 বা +-1, +-1 লিখি, +-1 যদি হয়। হুম, এটা কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে, বুঝে নিবি। তাহলে তোরা নিজেরাও জানিস যে cos কত ডিগ্রির মান +-1 হয়। তাহলে পাই ডেল বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, এখানে +-1 যেখানে লিখলাম,
এখানে লিখবো যে পাই ডেল বাই ল্যামডার মান আমি যদি 0 বসাই তাহলে +1 হয়, যদি আমি পাই নিই তাহলে -1 হয়, যদি আমি 2 পাইনি তাহলে আবার +1 হবে, এরকম পরপর চলতে থাকবে। তাহলে ডেল্টার ভ্যালু কত পাবো? পাই যদি সব পাশ থেকে কেটে যায়, ডেল্টার ভ্যালু কত হবে? ডেল্টার ভ্যালু গুলো কত হবে? দেখ, পাই পাই কেটে গেল, এদিকে 0, তাহলে এখানে হচ্ছে ল্যামডা, এখানে হচ্ছে 2 ল্যামডা, এখানে হচ্ছে 2 ল্যামডা, এরকম ভাবে পরপর চলতে থাকবে। একবার তাও তোরা দেখে নিস, হ্যাঁ? ঠিকই আছে আশা করি। তাহলে 0 ল্যামডা 2 ল্যামডা, এগুলো হলো ডেলের মান। তাহলে আমরা এবার এর জেনারেল ফর্মুলাটা লিখবো। এটাকে একটু সাজিয়ে লিখলে এরকম হয়, 0 ইন্টু 2 ল্যামডা বাই 2, এখানে হবে 4, তাই তো? 4 হবে, 4 ল্যামডা বাই 2। তাহলে তুই যদি লক্ষ্য করিস, এই যে ল্যামডা বাই 2 এর সঙ্গে সবগুলো কেমন গুণিতকে আছে? জোড় সংখ্যার গুণিতকে আছে না? প্রথমে দ্বিগুণ, তারপর 4 গুণ, তারপর একটা আসবে 6 গুণ। তাহলে আমি শেষ লাইনে এইভাবে লিখতে পারি, ডেল্টার মান কত হলে সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে? 2n ল্যামডা বাই 2। 2n ল্যামডা বাই 2 মানে n এর মান এবার শুরু হতে হবে 0 থেকে। তাহলে n এর মান কত কত হতে হবে? 0। 0 হলে দেখ পুরো ভ্যালুটা ডেল্টা 0 হয়ে গেল। n এর মান যদি 1 নিই তাহলে 2 ইন্টু ল্যামডা বাই 2, যদি n এর মান 2 নিই, এইভাবে পরপর চলতে থাকবে n এর এই ভ্যালুগুলোর জন্য। হুম, তাহলে আমরা দুটো পথপার্থক্য দেখলাম। প্রথম পথপার্থক্যে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়। পরের পথপার্থক্য ডেল্টা ইজ ইকাল টু 2n প্লাস 2n ইন্টু ল্যামডা বাই 2 এর জন্য দেখলাম গঠনমূলক ব্যতিচার তৈরি হয়। তাহলে মনে রাখতে হবে, যেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয় সেখানে উজ্জ্বল পটি দেখতে পাবো, সেখানে সরি সেখানে উজ্জ্বল পটি দেখতে পাবো, ইংলিশে যাকে বলে ব্রাইট ফ্রিঞ্জ। আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয় সেখানে আমরা অন্ধকার পটি দেখতে পাবো, সেখানে আমরা অন্ধকার পটি দেখতে পাবো। তাহলে একটা উজ্জ্বল পটি, একটা অন্ধকার পটি। এবার এখান থেকে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন বলবো, তোদের পাশে সাইডে জায়গা থাকলে করে রাখবি। এক্সট্রা ইনফরমেশন হলো, আমি তো পথ পার্থক্য পেলাম, তাহলে দশা পার্থক্যটা কত হওয়া উচিত? দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে, পাই ইজ ইকাল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা হয়। এই ক্ষেত্রে আমি ডেল্টার মান বের করেছি 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু হবে 2n প্লাস 1, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ল্যামডা ল্যামডা কেটে যাবে, 2 2 কেটে যাবে, পড়ে থাকবে কত? 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে এটাই হলো ফাই এর শর্ত, মানে দশা পার্থক্যের শর্ত। এটাই হলো দশা পার্থক্যের শর্ত, দশা পার্থক্যের শর্ত। এইবার গঠনমূলকেও ঠিক এরকম একটা শর্ত বানিয়ে দিই। গঠনমূলকের জন্য একইভাবে, যে ফাই ইজ ইকাল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা হবে, ডেল্টার মান বসিয়ে দেবো, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, ডেল্টার মান হবে 2n ইন্টু ল্যামডা বাই 2। ল্যামডা ল্যামডা কেটে গেল, পড়ে থাকবে কত? এখানে 2 2 ও কেটে গেল, তাহলে 2 পাই n, 2 পাই n। হুম, পাই ইজ ইকাল টু পড়ে থাকবে 2 পাই n। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম ধ্বংসাত্মকে পথ পার্থক্যের শর্ত আর দশা পার্থক্যের শর্ত। আবার দেখলাম গঠনমূলকে পথ পার্থক্যের শর্ত আর দশা পার্থক্যের শর্ত। পরীক্ষায় কিন্তু আসতে পারে, যেটাই দিক না কেন, দুটো হয়তো একসাথে দেবে না, যে কোনো একটা দেবে, দিয়ে কিন্তু 3 নাম্বার দিয়ে দেবে। হুম, মনে রাখবে, 3 নাম্বার দিয়ে দেবে। এবার আমি পরের টপিকে চলে আসি। পরের টপিক হলো যে এই যে আমরা ব্যতিচার দেখলাম,
যে অঞ্চলে উজ্জ্বল পুটি পাবো সেখানে প্রাবল্য বেশি, মানে লাইট ইজ মোর ব্রাইটার। আর যেখানে অন্ধকার পুটি পাবো সেখানে লাইটের ব্রাইটনেস অনেক কম। এই যে ব্রাইটনেস, এটাকে মেজার করা হয় ইন্টেন্সিটি দিয়ে। তাহলে ইন্টেন্সিটির সাথে দশা পার্থক্যের কি লেখচিত্র হয় সেটা এবার নির্ণয় করব। আমি প্রশ্নটা লিখি প্রথমে। ইন্টেন্সিটির সাথে দশা পার্থক্যের লেখচিত্র অঙ্কন করব। তাহলে প্রশ্নটা হয়তো এরকম দেবে যে প্রাবল্যের সঙ্গে ব্যতিচার প্রাবল্যের সঙ্গে দশা পার্থক্য দশা পার্থক্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। ব্যাস, এটা দিতে পারে। খুব সহজ প্রমাণ। দেখ, যে দুটো তরঙ্গ উপরিপাতিত হবে তাদের লব্ধি বিস্তার আমরা প্রথমে নির্ণয় করব। এইভাবে লিখবো যে দুটি সুসংগত উৎস থেকে উৎস থেকে নির্গত তরঙ্গ দুটির উপরিপাত ঘটলে তরঙ্গ দুটির উপরিপাত ঘটলে লব্ধি তরঙ্গের বিস্তার লব্ধি তরঙ্গের বিস্তার ক্যাপিটাল এ ইজ ইকাল টু রুট ওভার। আমি ধরে নিচ্ছি যে দুটো তরঙ্গের উপরিপাত হবে তাদের যে লব্ধি তরঙ্গ তার বিস্তারকে এইভাবে লেখা যায়, ক্যাপিটাল এ ইজ ইকাল টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi। এই যে জিনিসটা আমি লিখলাম, এরকম জিনিস তোরা ভেক্টরে দেখেছিস। হুম, যে দুটো জিনিসের দুটো উপাংশ দেওয়া আছে, সেই উপাংশের ভেক্টর যোগফল এরকম ভাবে লেখা যায়। হুম, তা ব্যতিচারের শর্তানুযায়ী a1 ইজ ইকাল টু a2 হতে হবে। ব্যতিচারের ব্যতিচারের শর্তানুযায়ী a1 ইজ ইকাল টু a2 হয়। তাই a1 ইজ ইকাল টু a2 মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা বসালে কি হবে, ক্যাপিটাল A ইজ ইকাল টু রুট ওভার a1 ইজ ইকাল টু a2 ইজ ইকাল টু a নিয়ে নিলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos phi। তাহলে পড়ে থাকবে কি এর মধ্যে, এখানে 2a স্কোয়ার থাকলো প্লাস 2a স্কোয়ার cos phi। 2a স্কোয়ার কমন নিয়ে নিলে 2a স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 প্লাস cos phi। তোরা ট্রিগোনোমেট্রিতে পড়েছিস যে 1 প্লাস cos phi এর ফর্মুলা কি হয়? 1 প্লাস cos phi এর কে বলতে পারবে? আচ্ছা, কেউ কিছু বলছিস না, তাহলে আমি লিখি 2 cos স্কোয়ার phi বাই 2। তাহলে এখানে 1 প্লাস cos phi এর জায়গায় 2 cos স্কোয়ার phi বাই 2 পুট করব। তাহলে পেয়ে যাব 4a স্কোয়ার cos স্কোয়ার phi বাই 2। তাহলে বর্গমূল করলে 4 এর বর্গমূল 2, এদিকে a, আর এখানে পড়ে থাকলো cos phi বাই 2। আমরা লব্ধি বিস্তার বের করে নিলাম। তাহলে লব্ধি বিস্তার বেরিয়ে গেল। এইবার এখান থেকে প্রাবল্য বের করব। প্রাবল্য ক্যাপিটাল I ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু a স্কোয়ার। বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক হয়। বিস্তার যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে। হুম, তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম। তাহলে কে স্কোয়ার, তাহলে স্কোয়ারের মান এখানে বসিয়ে দিলে, ক্যাপিটাল কে স্কোয়ারের মান বসিয়ে দেবো। স্কোয়ারের মান বসিয়ে দিলে হবে
4 a স্কোয়ার cos স্কোয়ার পাই বাই 2। এবার এখানে যে কে 4 a স্কোয়ার পুরো জিনিসটা ধ্রুবক, তাহলে ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু বলা যায় আই নট cos স্কোয়ার পাই বাই 2, যেখানে আই নট ইজ ইকুয়াল টু 4 k a স্কোয়ার হবে। 4 k a স্কোয়ার ধ্রুবকের মধ্যে দিয়ে দিলাম। হুম, তাহলে এই যে আই ইজ ইকুয়াল টু আই নট কস স্কোয়ার ফাই বাই 2 পেলাম, ফাই রয়েছে কস স্কোয়ারের মধ্যে আর এদিকে আই রয়েছে, আমাদের এর গ্রাফটা প্লট করতে হবে। তাহলে গ্রাফটা কেমন হবে দেখি, খুব অল্প জায়গা আছে আর এই পেজে, এই জায়গার মধ্যেই শেষ করতে হবে গ্রাফটা। ঠিক আছে, তাহলে একটা রুলার নিয়ে নিই, রুলার দিয়ে আঁকবো। ঠিক আছে, এরকম। এইবার এইদিকে একটা অ্যারো দিয়ে দিই, এইদিকেও একটা অ্যারো দিয়ে দিই। এরকম থাকলো। এবার ছবিটা আমি আঁকবো। ঠিক আছে, শুরু তো করি। এরকম চলতে থাকবে এদিকে। এই জায়গাটা বাজে হয়ে গেল। ঠিক আছে, ওটা তোরা ঠিক করে আঁকবি, আমার তো এখানে এই পেনে খুব স্লিপ করছে, এখানে আঁকা যাচ্ছে না তো। তাহলে এইদিকে নেব দশা পার্থক্য। খুব ইম্পর্টেন্ট গ্রাফ, কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দশা পার্থক্য ফাই নিলাম, এইদিকে প্রাবল্য বা তীব্রতা আই নিলাম, এখানে ম্যাক্সিমাম প্রাবল্য নেব আই নট। এবার ভ্যালু গুলো পুট করে দেবো। দেখ এখানে যে জায়গাটা, এই পোর্শনটা, এই পোর্শন যেখানে আমি পাই লিখছি, এখানে প্রাবল্য বা তীব্রতা সবচেয়ে কম, মানে এখানে অন্ধকার পট্টি তৈরি হবে। আবার যেখানে সবচেয়ে বেশি, সেখানে উজ্জ্বল পট্টি তৈরি হবে, যেমন এখানে। তাহলে এটা হবে 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, এরকম চলতে থাকবে। একইভাবে এটা জিরো বিন্দু, এইদিকে কি হবে, -পাই, এখানে -2 পাই, এখানে -3 পাই, -4 পাই, -5 পাই, এরকম চলতে থাকবে। খুব ইম্পর্টেন্ট গ্রাফ, এটাও 2 নম্বরের প্রশ্নে কিন্তু আসতে পারে যদি দেয়। ভালো করে এঁকে নিবি যে উজ্জ্বল পটি অন্ধকার পটি দশা পার্থক্যের সঙ্গে কিভাবে নির্ভর করে, এই গ্রাফের মাধ্যমে দেখানো খুব ইম্পর্টেন্ট। হয়ে গেলে বলবি, নেক্সট পেজে চলে যাবো, এই পেজ এখানে শেষ হয়ে গেল। শর্ট হয়ে গেছে বলছে, তাহলে নেক্সট পেজে চলে যাই।
আচ্ছা, যদি তোকে এরকম বলে যে আমরা তো এই যে ব্যতিচারের পরীক্ষাটা করব, ব্যতিচারের পরীক্ষাটা তো একবর্ণী আলো দিয়ে করব, কিন্তু যদি একবর্ণী আলোর পরিবর্তে আহ সাদা আলো ব্যবহার করা হয় তাহলে কি পরিবর্তন ঘটবে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। হুম। তাহলে একবর্ণী আলোর পরিবর্তে যদি সাদা আলো ব্যবহার করা হয় তাহলে উজ্জ্বল পটি কিন্তু সাদাই থাকবে, কিন্তু অন্য কি চেঞ্জ আসবে তোরা বলতে পারিস? এর আগে মাঝখানে সাদা হতো, চারপাশে ডার্ক রিজিয়ন তৈরি হতো, কিন্তু এইবার মাঝখানে তো সাদা থাকবে, আশেপাশের অঞ্চলগুলো কি হবে? বলতে পারবি? দেখ, আগের বার দুধারে যে ডার্ক রিজিয়ন তৈরি হতো সেখানে অন্ধকার অঞ্চল থাকবে না, সেখানে এবার উজ্জ্বল অঞ্চল তৈরি হবে, উজ্জ্বল বলতে কালারফুল রিজিয়ন তৈরি হবে। সাদা আলোর মধ্যে যে কালার গুলো থাকে সেই কালার গুলোই কিন্তু পরপর বিন্যস্ত থাকবে। হুম। আমরা এবার পরের টপিকে চলে আসছি, এটাও একটা থিওরি। এটা পরীক্ষা এইভাবে দেবে যে ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালরের বেধ নির্ণয় করো বা বেধের রাশিমালা নির্ণয় করো। অনেকটা বড় প্রমাণ, খুব কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর আগে উচ্চ মাধ্যমিকে এসেছে এটা, এটা পিওয়াইকিউর মধ্যে পড়ে, এসছে এর আগে। হুম। তাহলে প্রশ্নটা আগে লিখে নি যে ইয়াং এর ইয়াং এর দ্বিরেখা ছিদ্র ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় প্রাপ্ত ঝালরের পটির বেধের পটির বেধের রাশিমালা নির্ণয় করো। রাশিমালা নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। আর সেটা করার জন্য আগে ছবি দরকার, আগে ছবিটা এঁকে নি। হুম। তা প্রথমে দুটো সুসংগত উৎস নিয়ে নেব। প্রথমে থাকবে আমাদের দুটো সুসংগত উৎস, সেই উৎস থেকে আলোকরশ্মি বেরিয়ে, সেই উৎস থেকে ধর এখানে একটা সুসংগত উৎস, ঠিক তার নিচে এখানে একটা সুসংগত উৎস, এই দুটো সুসংগত উৎস থেকে আলোক রশ্মি নির্গত হবে, নির্গত হয়ে পর্দায় আপতিত হবে। তাই এখানে একটা পর্দা এঁকে দিই, এখানে পর্দা রয়েছে। আলোক রশ্মি নির্গত হলো, আলোক রশ্মিকে একটু কালার দিই, লাল কালার। তাহলে এখান থেকে আলোক রশ্মি এই বিন্দুতে ধরলাম আপতিত হয়েছে, আবার এই বিন্দু থেকে আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে। মাঝের এটা ঠিক মধ্যবিন্দু, যেখানে কেন্দ্রীয় ঝালরপট্টি তৈরি হবে, সেটাও দেখাবো। তাহলে আরেকটা রশ্মি এখান থেকে ঠিক এই বিন্দুতে মিলিত হলো, আবার এখান থেকে এই বিন্দুতে এসে মিলিত হলো। তা আলোক রশ্মিকে একটু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, কারণ আলোক রশ্মি যখন আঁকছি তীর চিহ্ন ছাড়া ওকে আঁকা যাবে না। কি ব্যাপার? হুম। তাহলে বোঝা যাচ্ছে তো তীর চিহ্ন গুলো? আগেরটা একটু হালকা হয়ে গেল, বুঝে নিবি। এখান থেকে এখানে এসে পড়লো। ঠিক আছে। তাহলে এবার নামগুলো দেব। যে এটা হলো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এই দুটো সুসংগত আলোক উৎস। এটা তো স্ক্রিন বা পর্দা, যেখানে মধ্যবিন্দুতে আলোক রশ্মি মিলিত হলো সেটা সি বিন্দু, আর এটা হলো পি বিন্দু। দুটো সুসংগত উৎসের মাঝের দূরত্ব ধরলাম 2d। দুটো সুসংগত উৎসের মাঝের দূরত্ব 2d। আর
উৎস ও পর্দার মাঝের দূরত্ব ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি। উৎস ও পর্দার মাঝে, শুধু উৎস বলবো না, বারবার সুসংগত উৎস কথাটা কিন্তু উল্লেখ করব, কারণ সুসংগত উৎস ছাড়া ব্যতিচার সম্ভব না। এটা কেন্দ্রীয় উজ্জ্বলপটি, সি সেন্ট্রাল রিজিয়ন। আর দূরে যেখানে তৈরি হয়েছে সেটা এক্স সাফিক্সে এন ধরলাম। হুম, এক্স সাফিক্সে এন, এন তম পটি তৈরি হয়েছে, সেটা উজ্জ্বল হতে পারে, সেটা অন্ধকারও হতে পারে। এটা এক্স এন দূরত্বে আছে। এই হলো আমাদের ছবি। ছবিটা খুব ভালো করে এঁকে নিবি, আমি যা যা এখানে এঁকেছি তোরা প্রত্যেকটা, একটা ও বিন্দু দিলাম। হুম, ছবিটা এঁকে নিবি, এবার এই ছবিটা থেকে প্রমাণ করাবো। ছবিটা আঁকা হয়ে গেলে আমাকে বলবি। হয়ে গেছে কি আঁকা? আঁকা হয়ে গেলে বলবি। হয়ে গেছে, ঠিক আছে, তাহলে স্টার্ট করে দিলাম থিওরির প্রমাণ। এই ছবিটা খাতার সামনে থাকবে, যা করব ছবি থেকে করব এবার। তাহলে প্রথমে একটু বিবরণ দিয়ে নেব এই ছবি সম্পর্কে, যেখানে কোনটা কাকে কি ধরছি। তাহলে এ আর বি এরা দুটো সুসংগত আলোক উৎস, কোহেরেন্ট সোর্স। এখান থেকে যে আলো নির্গত হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য সেম হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। এগুলো প্রথমে লিখে নেব। তাহলে ধরি ধরি দুটি সুসংগত সুসংগত উৎস আহ থেকে থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু ল্যামডা। সুসংগত উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব কি ধরে নিয়েছি? মধ্যবর্তী দূরত্ব ইজ ইকাল টু টু স্মল ডি। মধ্যবর্তী দূরত্ব টু স্মল ডি ধরেছি। আর উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব ধরে নেব। উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব কত? ক্যাপিটাল টি। ব্যাস এইগুলো দিয়ে এবার কাজ করব। তো ছবিটা লক্ষ্য কর, আমি ছবিতে এখন তোর এই, আচ্ছা, একটা রেখা আমি এক্সট্রা আঁকবো কি আঁকবো না ভাবছি সেটাই। আচ্ছা, তোরা লক্ষ্য কর, আমি ছবিতে দেখাচ্ছি ইয়ে দিয়ে, যেখানে এ থেকে বি এই দুটোর মধ্যবর্তী দূরত্ব টু স্মল ডি, তাহলে ও থেকে এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? শুধু স্মল ডি হবে। তাহলে আমি যদি এটাকে এইভাবে দেখাই যে বি থেকে এর উপর আমি লম্ব টানছি, বি থেকে আমি এর উপর লম্ব টানছি, এখানে এটুকু যদি ডি হয়, টু ডি হয় এ থেকে বি এর মধ্যে, তাহলে এইটুকু কি হবে? স্মল ডি হবে। তো এখানে আমরা ত্রিভুজ ধরে নেব, যে এই যে বিপি, এটাকে নাম দিলাম কিউ। ছবিতে একটু কারেকশন করে নিবি, এটাকে কিউ নাম দিবি। তাহলে ত্রিভুজ বিপি কিউ থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, আর বলতে পারি লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তো সেটা ইউজ করব, তাই নিচের লাইনে লিখবো ত্রিভুজ বিপি কিউ থেকে পাই, ত্রিভুজ বিপি কিউ
থেকে পাই। তাহলে এই ত্রিভুজ থেকে কি পাওয়া যায়? এই বিপি কিউ থেকে অতিভুজের স্কোয়ার মানে হবে বিপি স্কোয়ার। তাহলে বিপি স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার, লম্ব কত এখানে? আহ ধর একটা পি কিউ কে লম্ব ধরলাম, তাহলে পি কিউ তার স্কোয়ার প্লাস ভূমি এখানে বি কিউ তার স্কোয়ার। ছবিতে একটু দেখে নে, ছবিতে দেখে নে বুঝতে পারছিস কিনা। এবার মানগুলো আমি পুট করব। তা পি কিউ, পি কিউ এর মান দেখ, পি থেকে সি পর্যন্ত এক্স এন, আবার সি থেকে কিউ পর্যন্ত ডি। তাহলে পি কিউ এর মান কি বলা যায়? এক্স এন প্লাস ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি তো না, স্মল ডি, এক্স এন প্লাস স্মল ডি তার স্কোয়ার। আর বি কিউ হলো ক্যাপিটাল ডি, তাহলে প্লাস ক্যাপিটাল ডি স্কোয়ার। হুম, তাহলে বি পি স্কোয়ার ইজ ইকাল টু পি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। এখান থেকে আমরা পেলাম এক্স এন স্কোয়ার প্লাস এক্স এন প্লাস ডি এর হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি এর স্কোয়ার। বিপি স্কোয়ারের যে মানটা পেলাম এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো, পরে কাজে লাগবে। হয়েছে এই পর্যন্ত। এইবার আমরা বের করব এপি এর মান। এপি এর মানও একইভাবে বের করা যায়, ছবিতে দেখ। আমি যদি এর থেকে একটা লম্ব টানি, আমি যদি এর থেকে স্ক্রিনের ওপরে একটা লম্ব টানি, তাহলে এইটুকু দূরত্ব কি স্মল ডি তো হবে, এইটুকু দূরত্ব স্মল ডি হবে। তাহলে একইভাবে ত্রিভুজ এপি আর, এটাকে নাম দিলাম আর, ত্রিভুজ এপি আর থেকে পাই। তাহলে ত্রিভুজ এ পি আর থেকে পাই। তাহলে এপি আর থেকে একইভাবে লিখবো, দেখ। এপি এখানে অতিভুজ, এ আর হলো ভূমি, আর পি আর হলো লম্ব। তাহলে এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। তাহলে এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর একবার দেখে নি, এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। পি আর মানে কি? ওই এক্স এন দূরত্ব থেকে ডি মাইনাস করতে হবে, তাহলে এক্স এন মাইনাস ডি তার স্কোয়ার প্লাস এ আর মানে ক্যাপিটাল ডি তার স্কোয়ার। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের মেন উদ্দেশ্য এখান থেকে পথ পার্থক্য বের করা। সেটা বের করার জন্য আমরা 1 থেকে 2 বাদ দেব, কারণ বিপি এপি এর থেকে বড়। তাহলে 1 থেকে যদি 2 বাদ দিই, 1 - 2, 1 - 2 করে পাই। তাহলে 1 - 2 করে কি পাবো? বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। আর ডান দিকের ভ্যালু গুলো বসিয়ে দেবো, এক্স এন প্লাস ডি তার স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস এক্স এন মাইনাস ডি তার স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি স্কোয়ার। লক্ষ্য করে দেখ, এক্স এন প্লাস ডি হোল স্কোয়ার এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে। তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বিপি প্লাস এপি ইন্টু বিপি মাইনাস এপি ইজ ইকুয়াল টু, এখানে পড়ে থাকে 2 ক্যাপিটাল ডি তার স্কোয়ার। আমি ধরে নেব যে বিপি প্রায় এপির সমান। তার কারণ হলো এই যে উৎসের মধ্যবর্তী দূরত্ব থেকে পর্দা অনেক দূরে আছে, তাই এটা নিয়ারলি ইকুয়াল টু ক্যাপিটাল ডি ধরে নিতে পারি, এক একটার ভ্যালু ক্যাপিটাল ডি। এখানে আমি পেয়ে যাব ক্যাপিটাল ডি প্লাস ক্যাপিটাল ডি মানে 2D, ক্যাপিটাল ডি প্লাস ক্যাপিটাল ডি 2D পেয়ে যাব। আচ্ছা, এখানে এখানে একটা গন্ডগোল হয়েছে। এখানে এক্স প্লাস এক্স এন প্লাস ডি হোল স্কোয়ার আর এক্স এন মাইনাস ডি হোল স্কোয়ার, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। এই যে জিনিসটা, এই যে এখানে এটা আর এখানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয় 4ab। তাহলে এখানে 4ab লিখতে পারি, 4xn স্মল ডি, এই টার্মটা থাকবে। আর এখানে 2 ক্যাপিটাল ডি ইন্টু পড়ে থাকছে বিপি মাইনাস এপি, বিপি মাইনাস এপি ইজ ইকুয়াল টু
ডি স্কোয়ারটা কাটা গেল না কোনোভাবে? ডি স্কোয়ার তো কাটা যাওয়া উচিত ছিল। ডি স্কোয়ার, হ্যাঁ ডি স্কোয়ার তো কাটা যাবে, ডি স্কোয়ার কাটা চলে যাবে কিন্তু, হ্যাঁ। এই যে এখানে প্লাস তো হবে না, আমি দুটোর আগে মাইনাস নিচ্ছি, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। হুম, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, ডি স্কোয়ার কেটে যাবে, ঠিক। তাহলে এখানে ডি স্কোয়ার কেটে গেল, ডি স্কোয়ার লেখার আর দরকার নেই, ডি স্কোয়ার কেটে গেল। হুম, তাহলে ডি স্কোয়ার কেটে গেল, এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোর এক্স এন ডি পড়লো, তাহলে ফোর এক্স এন ডি এখানে বসে যাবে, ফোর এক্স এন স্মল ডি। তাহলে এখান থেকে আমরা বিপি মাইনাস এপি, বিপি মাইনাস এপি মান পেলাম কত? ফোর এক্স এন ডি যদি কাটাকাটি করি তাহলে টু এক্স এন ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি পড়ে থাকবে। হুম, এটাকে আহ 3 নাম্বার দিলাম, এটাই কিন্তু আসলে পথ পার্থক্য। হুম, এটাই হলো পথ পার্থক্য। এইবার এটাকে শর্তে ফেলবো, কি শর্তে ফেলবো? উজ্জ্বল পটির শর্ত। তাহলে নিচের লাইনে লিখবো এনতম, এনতম উজ্জ্বল পটির, এনতম উজ্জ্বল পটির শর্তানুযায়ী। আজকেই করে এসেছি ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচার। তাহলে এনতম উজ্জ্বল পটির শর্তানুযায়ী পথপার্থক্য ডেল্টা ইজ ইকাল টু টু এক্স এন স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এই যে মানটা, সেটা কার সঙ্গে সমান হতে হবে? সেটা সমান হতে হবে, একটু আগেই করেছি, টু এন ইন্টু ল্যামডা বাই টু। তাহলে ল্যামডা তো নেই, কিন্তু এখান থেকে আমরা এক্সএন এর মানটা বের করে নিতে পারি। এক্সএন ইজ ইকাল টু তাহলে কত হবে? এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। এটা কিন্তু এর পরেও কাজে লাগবে, বক্স করে রাখবি। এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, এনতম উজ্জ্বল পটি কত দূরে তৈরি হলো সেটার মান নির্ণয় করলাম। এক্সএন ইজ ইকাল টু এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। তাহলে অনুরূপে, অনুরূপে এই কথাটা বলা যায় যে অনুরূপে n প্লাস ওয়ান তম, n প্লাস ওয়ান তম উজ্জ্বল পটির ক্ষেত্রে, উজ্জ্বল পটির ক্ষেত্রে দূরত্বটা নির্ণয় করব, দূরত্ব কত হয়? x n প্লাস ওয়ান ইজ ইকাল টু, এখানে n এর জায়গায় n প্লাস ওয়ান চলে আসবে, ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই টু স্মল ডি। তাহলে n প্লাস ওয়ান তম উজ্জ্বল পটির ক্ষেত্রে দূরত্বটা কত হয় বের করলাম। এবার দেখ, এই যে পটি জিনিসটার মানে কি, মানে পটির বেধ মানে কি? যে একটা উজ্জ্বল পটি আর তার ঠিক পরবর্তী উজ্জ্বল পটির মধ্যবর্তী দূরত্ব। মানে আমি যদি পাশে ছবি এঁকে দেখাই, এটা একটা উজ্জ্বল পটি তৈরি হলো, ছবি এঁকে দেখালে এটা হলো ব্রাইট ফ্রিঞ্জ, উজ্জ্বল, পাশেরটা কিন্তু অন্ধকার। পাশেরটা অন্ধকার, এখানে আবার ব্রাইট, এখানে আবার অন্ধকার। তাহলে এই যে উজ্জ্বল অঞ্চল, প্রথম পটি এটা, এটার থেকে পরবর্তী উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, এটাকেই বলা হয় পটিবেধ। তাহলে এইটুকু দূরত্ব মাপলাম যদি xn থাকে, আর পরবর্তী এটা যদি xn প্লাস ওয়ান হয়, তাহলে আমি এর থেকে এটা মাইনাস করলে পটির বেধ পেয়ে যাব। তাহলে সেটাই করবো এখন। সুতরাং পটির বেধ, পটির বেধ, পটির বেধকে আমি y দিয়ে লিখলাম, y ইজ ইকাল টু xn প্লাস ওয়ান মাইনাস xn। তাহলে n প্লাস ওয়ান, এখানে n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি মাইনাস xn, মানে n ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই টু স্মল ডি। তাহলে রসগু করবো, টু ডি পড়ে থাকলো, এখানে n ল্যামডা ক্যাপিটাল ডি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম আমি, প্লাস ল্যামডা ক্যাপিটাল ডি মাইনাস n ল্যামডা ক্যাপিটাল ডি। তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে y ইজ ইকাল টু, দেখ এখানে n ল্যামডা ডি আর n ল্যামডা ডি কিন্তু কেটে যাচ্ছে,
এই দুটো কেটে বাদ গেল, পড়ে থাকবে ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু। অঙ্ক করার সময় অনেকে ভাবে কি এই টু স্মল ডি এর মধ্যে স্মল ডিটা মনে হয় দুটো উৎসের মধ্যবর্তী দূরত্ব, তা কিন্তু নয়। এটা অঙ্কে যেন ভুল না হয়, টু স্মল ডি মানেই দুটি উৎসের মধ্যবর্তী দূরত্ব, দুটি উৎসের মধ্যবর্তী দূরত্ব। হুম, তাহলে আমরা পটির বেধ পেয়ে গেলাম যে y is equal to lambda capital D by 2 small d হয়। এবার একইভাবে অন্ধকার পটির সাহায্যে নির্ণয় করা যায়, অন্ধকার পটির সাহায্যে নির্ণয় করব। তাহলে অন্ধকার, আচ্ছা আচ্ছা ঠিক আছে লিখে নিই। হ্যাঁ, এটুকু লিখে নে আগে, তারপরে এই সেম জিনিস অন্ধকার পটির ক্ষেত্রে করব। কিন্তু বলে দিই, পরীক্ষায় যদি অন্ধকার উজ্জ্বল উল্লেখ করে না দেয়, শুধু পটির বেধ নির্ণয় করতে বলে, তাহলে এই পর্যন্ত করেই থেমে যাবি। হুম, এই পর্যন্ত করেই থেমে যাবি, পরেরটা দরকার নেই। কিন্তু পরীক্ষায় যদি মেনশনই করে দেয় অন্ধকার পটির সাহায্যে পটির বেধ নির্ণয় করো, তাহলে কিন্তু পরের ক্যালকুলেশনটুকু করতে হবে। এইটা জিনিসটা এরকম দেখ, এই যে এই যখন তুই ফ্রিঞ্জটা পাবি, একটা উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম পরপর তৈরি হবে, জেব্রা ক্রসিং এর মতো অনেকটা দেখতে লাগে। তা এই উজ্জ্বল পটিটা ধরলাম কেন্দ্রবিন্দু থেকে xn দূরত্বে আছে, এই জন্য xn লিখেছি। আবার পরবর্তী উজ্জ্বল পটি এখানে xn+1 দূরত্বে তৈরি হয়েছে। আমি এখানে বুঝিয়েছি পটির বেধ মানে কি। একটা উজ্জ্বল পটি থেকে পরবর্তী উজ্জ্বল পটির মধ্যবর্তী যে দূরত্ব, তাকেই পটির বেধ বলা হয়। তাই পটির বেধ নির্ণয় করার জন্য আমি পরবর্তী উজ্জ্বল পটি থেকে আগের উজ্জ্বল পটির দূরত্বটাকে মাইনাস করলাম। হুম, ওটাই এখানে পাশে ছবিতে বুঝিয়েছি। হয়ে গেছে তাই তো? তাহলে এবার অন্ধকার পটির ক্ষেত্রে করব। অন্ধকার পটির ক্ষেত্রে পরের দিকে চলে যাই। খুব সহজ ক্যালকুলেশন। অন্ধকার পটির ক্ষেত্রে, আচ্ছা নীল কালো কালি নিয়ে নি। অন্ধকার পটির ক্ষেত্রে পড়েছিস পথ পার্থক্য, পথ পার্থক্য, যেটাকে ডেল্টা দিয়ে আমরা লিখি, ডেল্টা ইজ ইকাল টু হতে হয় 2n+1, 2n+1 ল্যামডা বাই টু। তা 2n+1 ল্যামডা বাই টু, কিন্তু xn এর যে মান, xn এর মান আমরা কত বের করে রেখেছি? xn বলতে এই যে পথ পার্থক্যের মান, পথ পার্থক্যের মান বের করা আছে 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি, 3 নম্বর সমীকরণে। সেটাই পথ পার্থক্য। তাহলে আমি পাশে আরেকবার লিখেও দিই যে ডেল্টা ইজ ইকাল টু 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে ডেল্টার এই মানটা আবার এখানে পুট করব, তাহলে 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইজ ইকাল টু 2n+1, এখানে ল্যামডা বাই টু পড়ে থাকলো। তো অপারেশন করতে হবে। তাহলে এখানে xn ইজ ইকাল টু, কিছু কাটা তো যাওয়ার কথা ছিল, কিছু কাটা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে 2n+1 পড়ে থাকছে ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই দুই দুগুনি চার, তার মানে 4 স্মল ডি। একবার দেখে নেব এরকম পড়ে থাকছে কিনা। হুম, তাহলে 2n+1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4 স্মল ডি, তাহলে এটা n তম পটির জন্য গেল। হুম, আহ n+1 তমর ক্ষেত্রে n এর জায়গায় শুধু n+1টা বসিয়ে দেবো, তাহলে n+1 তম অন্ধকার পটির ক্ষেত্রে, অন্ধকার পটির ক্ষেত্রে তাহলে xn+1 ইজ ইকাল টু, তাহলে এখানে 2, n এর জায়গায় নিয়ে নিলাম n+1, +1 থাকলো ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4 স্মল ডি। তাহলে পটির বেধ যদি আমাকে বের করতে হয়, মাইনাস করতে হবে। তাহলে সুতরাং পটির বেধ, পটির বেধ
পটির বেধ y ইজ ইকাল টু এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, তাহলে ভ্যালু বসিয়ে দেবো। টু ইন্টু এন প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান পড়ে থাকলো, ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, আর এক্স এন এর ভ্যালু হলো টু এন প্লাস ওয়ান ল্যামডা ক্যাপিটাল ডি বাই ফোর স্মল ডি। আচ্ছা এখানে টু হবে না, ফোর হবে, মুছে লিখি, এখানে ফোর লিখতে হবে। আচ্ছা ক্যালকুলেশন তোরা বাড়িতে করবি, ক্যালকুলেশন করলে লাস্টে আসবে ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, প্রমাণিত। ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, এই পর্যন্ত করবি। অনেক বড় প্রমাণ কিন্তু এটা, বাড়িতে মিনিমাম 3 বার না দেখে লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবি না। হুম, আদারওয়াইজ পড়া কিন্তু বেশ মুশকিল। ফর্মুলাটা মুখস্থ করে নিবি, এখনই এই ফর্মুলা থেকে আমরা স্পেশাল কেস করব। হয়ে গেলে বলবি। হুম, হয়ে গেছে। তাহলে এবার স্পেশাল কেস করব। আচ্ছা এই পেজের জায়গা নেই, নেক্সট পেজে যেতে হবে। স্পেশাল কেস, স্পেশাল কেস থেকেও কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তাহলে স্পেশাল কেস, স্পেশাল কেস নিজেরাই বানিয়ে বলতে পারবি। দেখ আমরা কেবল যে ফর্মুলা দেখলাম যে পটির বেধ y ইজ ইকাল টু হয় ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। আমি একবার বোঝার জন্য লিখে দিচ্ছি, ক্যাপিটাল ডি মানে, ক্যাপিটাল ডি মানে কিন্তু পর্দা ও উৎসের মধ্যে দূরত্ব, পর্দা ও উৎসের মধ্যে দূরত্ব। আর টু স্মল ডি, এই যে টু স্মল ডি পুরো জিনিসটা, এটা মানে হলো দুটি সুসংগত উৎসের মধ্যে দূরত্ব। এটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে এখন স্পেশাল কেস করব। সুসংগত উৎসের মধ্যে দূরত্ব। হুম, আচ্ছা তাহলে কি স্পেশাল কেস দেখি। প্রথম 1 নাম্বার, ধর তোকে বললো যে আহ, দুটি উৎসের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হলো, তাহলে ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে। হুম, তাহলে এরকম প্রশ্নটা একটু বলি। দুটি উৎসের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হলে, বৃদ্ধি করা হলে ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে। ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে। ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে। হুম, তাহলে y ইজ ইকাল টু ইজ ইকাল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি, এখান থেকে দেখলাম y এর সঙ্গে টু স্মল ডি এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে টু স্মল ডি মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে ঝালর প্রস্থের বেধ কি হতে হবে, কমতে হবে না। তাহলে অ্যান্সার হবে ঝালর প্রস্থের বেধ হ্রাস পাবে। ঝালর প্রস্থের বেধ ঝালর প্রস্থের বেধ হ্রাস পাবে। স্পেশাল কেসের 1 নাম্বার গেল, এবার স্পেশাল কেসের 2 নাম্বার দেখবো। স্পেশাল কেসের 2 নাম্বার, ধর তোকে প্রশ্ন এরকম বললো যে আহ উৎস ও পর্দার মধ্যবর্তী ব্যবধান বৃদ্ধি করা হলো,
তাহলে ঝালর প্রস্থের বেধের কি পরিবর্তন হবে? লিখি প্রশ্নটা। উৎস ও পর্দার মধ্যবর্তী ব্যবধান বৃদ্ধি করলে ঝালর প্রস্থের বেধের কি পরিবর্তন হবে? বেধের কি পরিবর্তন হবে যদি এরকম প্রশ্ন করে? তাহলে অ্যান্সার হবে কি? দেখ, ওই যে ফর্মুলা y is equal to lambda capital D by 2 small d, তাহলে y এর সঙ্গে ক্যাপিটাল ডি এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক হচ্ছে না? দুজনেই ওপরে আছে, সমানুপাতিক। হুম, তাহলে ক্যাপিটাল ডি এর মান যদি বৃদ্ধি করা হয়, y এর মানও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো ঝালর প্রস্থের বেধ বৃদ্ধি পাবে। তাহলে ফর্মুলা থেকেই বানিয়ে বলা যায় ঝালর প্রস্থের বেধ বৃদ্ধি পাবে। ব্যাস। 3 নাম্বার স্পেশাল কেস, এটা খুব ইম্পর্টেন্ট। তোকে বলবে এরকম যে ব্যতিচারের পরীক্ষাটা যদি জলের মধ্যে করা হয় তাহলে ঝালর প্রস্থের বেধের কি পরিবর্তন হবে? প্রশ্নটা এরকম, ব্যতিচারের পরীক্ষাটি ব্যতিচারের পরীক্ষাটি জলের মধ্যে জলের মধ্যে সংঘটিত করলে ঝালর প্রস্থের ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে? ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে? হুম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। দেখা গেল এটাই শুধু প্রশ্ন দিয়ে দিল, দিয়ে তোকে 2 নাম্বার দিল। তখন তুই শুরুটা কিভাবে করবি? যে আহ জলের মধ্যে যখন আলো প্রবেশ করে তখন আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এক থাকে না। তাহলে এইভাবে লিখি। ধরি বায়ু সাপেক্ষে ধরি বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক ইজ ইকাল টু মিউ। আবার জলের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু ধরে নেব জলের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু ল্যামডা প্রাইম। কারণ জলের মধ্যে কম্পাঙ্ক শুধু আলোর এক থাকে, বাদ বাকি তরঙ্গ দৈর্ঘ্য তো পরিবর্তন হয়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্য ধরেছি ল্যামডা প্রাইম। এবার দেখ, আমরা আলোর চ্যাপ্টারে যখন প্রতিসরণ পড়েছি তখন অলরেডি দেখেছি প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক হয়। তা আমরা ওখানে পড়েছিলাম মিউ ইজ ইকাল টু সি বাই ভি হয়। আবার ভি ইজ ইকাল টু কি? এফ ল্যামডা। এখানে জলের মধ্যে আছে মানে এফ ল্যামডা প্রাইম, সি মানে এফ ল্যামডা। এফ এফ কেটে যাবে, পড়ে থাকবে মিউ ইজ ইকাল টু ল্যামডা বাই ল্যামডা প্রাইম। তাহলে মিউ এর মান, প্রতিসরাঙ্কের মান সবসময় একের বেশি হয়। তাহলে যেহেতু বলে লিখবো, যেহেতু মিউ গ্রেটার দেন 1, মিউ এর মান সবসময় একের বেশি হয়, তাহলে ল্যামডা গ্রেটার দেন ল্যামডা প্রাইম হবে। ল্যামডা গ্রেটার দেন ল্যামডা প্রাইম মানে জলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে যাওয়া উচিত। জলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। জলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাওয়াতে ব্যতিচার ঝালরের এমন কি পরিবর্তন হবে সেটাই দেখবো। তাহলে ব্যতিচার ঝালরের সূত্র বলছে বিটা, বিটা তো না, ওয়াই দিয়ে ধরেছি, তাহলে ওয়াই ইজ ইকাল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। দেখ এই যে ল্যামডা, এর সাথে বেধের সম্পর্কটা কেমন, এর সাথে বেধের সম্পর্কটা কেমন, সমানুপাতিক। তাহলে ওয়াই সমানুপাতিক ল্যামডা। তাহলে যেহেতু ওয়াই এর সঙ্গে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক, তাই এখান থেকে বলা যায় পরীক্ষাটি জলে করলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, পরীক্ষাটি জলে সংঘটিত করলে, জলে সংঘটিত করলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, তাই ঝালর প্রস্থের বেধও কমে যাবে। ঝালর প্রস্থের বেধ কমে যাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ঝালর প্রস্থের বেধের কি পরিবর্তন হবে, ঝালর প্রস্থের বেধ কিন্তু কমে যাবে। এখানে তাহলে প্রথমে শর্ত আসতে পারে যে শর্ত গঠনমূলকের কি হয়, ধ্বংসাত্মকের কি হয়। তারপর থিওরি পড়লাম যে ব্যতিচার ঝালরের যে বেধ, সেই বেধ নির্ণয় করতে দিতে পারে। যদি শুধু বেধ বলে তাহলে উজ্জ্বল পটি দিয়ে করবি, আর যদি অন্ধকার পটি উল্লেখ করে দেয় তাহলে অন্ধকার পটি দিয়ে করতে হবে। তারপরে 2 নম্বরের প্রশ্নে আসতে পারে যে এদের পরিবর্তন কেমন হয়। দুটো উৎসের মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দিলাম, উৎস আর পর্দার মধ্যে দূরত্ব বাড়িয়ে দিলাম, পুরো প্রক্রিয়াটিকে জলের মধ্যে করলাম, তাহলে কি পরিবর্তন হতে পারে, এরকম প্রশ্ন দিতেই কিন্তু পারে। এগুলো ভালো করে দেখবি। হুম আজকের এখান থেকে আর একটা লাস্ট টপিক পড়াবো, সেটা হলো ঝালরের কৌণিক বেধ নির্ণয়। তাহলে আজকের লাস্ট টপিক এখান থেকে, সেটা হলো ঝালরের কৌণিক বেধ নির্ণয়। ঝালরের কৌণিক বেধ নির্ণয়। তাহলে জিনিসটা কেমন হবে, ধর আহ একটা আলোক রশ্মি সোজা এখান থেকে এখানে গিয়ে পড়ে, আবার ঠিক পরবর্তী আলোক রশ্মি এখান থেকে এখানে গিয়ে পড়েছে। এখান দিয়ে একটা সরল রেখা চলে গেছে। সরল রেখাটাকে আমি পর্দা ধরে নিচ্ছি। হুম সরল রেখাটাকে পর্দা ধরে নি। তাহলে এটা হলো উৎস, সোর্স, আর এটা হলো পর্দা বা স্ক্রিন। এটা কেন্দ্রীয় উজ্জ্বল পটি, এটা ধরলাম n তম উজ্জ্বল পটি, তাহলে মাঝের দূরত্ব xn হবে, মাঝের যে দূরত্ব সেটা xn হবে। হুম এখানে ধরলাম কোণ করেছে থিটা। তাহলে আমরা অলরেডি জানি xn এর মান কি হয়, আমরা জানি বলে লিখবো xn ইজ ইকাল টু, দেখবি আজকেই করিয়েছি, আজকের প্রমাণের মধ্যে রয়েছে n ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। দেখবি xn এর মান বের করা আছে, n ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু স্মল ডি। হুম ঠিক আছে। এইবার এই যে উৎস আর পর্দা এর মাঝের দূরত্ব ক্যাপিটাল ডি হয়, উৎস আর পর্দার মাঝের দূরত্ব ক্যাপিটাল ডি। তাহলে আমি এখান থেকে সেই আগের একটা ফর্মুলা এস ইজ ইকাল টু আর থিটা ইউজ করতে পারি।
এস ইজ ইকাল টু আর থিটা ইউজ করলে এখান থেকে লেখা যায় xn থিটা এন ক্যাপিটাল ডি। তাহলে এখানেও সাফিক্সে থিটা আর সাফিক্স এন দিয়ে দিই। আমাকে থিটা এন কৌণিক বেদ নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে থিটা এন বের করব, তারপরে থিটা এন প্লাস ওয়ান করবো। তাহলে থিটা এন ইজ ইকাল টু কত, এক্স এন বাই ক্যাপিটাল ডি। এক্স এন এর মান বসিয়ে দেবো এন ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই টু স্মল ডি। হুম, টু স্মল ডি। এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। অনুরূপে থিটা এন প্লাস এন করবো, তাহলে এন, এটা এন তম কোটির কৌণিক বেদ। থিটা এনটা কি পাশে লিখে রাখবি, থিটা এন ইজ ইকাল টু এন তম উজ্জ্বল পটির কৌণিক বেদ। কৌণিক বেদ। তাহলে অনুরূপে n+1 তম উজ্জ্বল পটির কৌণিক বেদ কত হবে? কৌণিক বেদ, আচ্ছা কৌণিক বেদ কথাটা পুরোপুরি ঠিক নয়, এটা কৌণিক দূরত্ব লেখ। কৌণিক বেদ কেটে দে, কৌণিক দূরত্ব লেখ। কৌণিক দূরত্বে হওয়া উচিত এনতম উজ্জ্বল পটির কৌণিক দূরত্ব, এটাও দূরত্ব লিখবে, কৌণিক দূরত্ব। তাহলে থিটা এন প্লাস ওয়ান ইজ ইকাল টু, এখানে এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই টু স্মল ডি হবে। এটাকে 2 নম্বর দিলাম। তাহলে দেখ, যদি কৌণিক বেদ বের করতে হয় মানে বেধের অ্যাঙ্গেলটা, তাহলে আমাকে n+1 থেকে n মাইনাস করতে হবে। তাহলে লাস্ট লাইন এটা করব যে সুতরাং কৌণিক বেধ ইজ ইকাল টু, একটা ডি কিন্তু কাটা যাওয়ার কথা ছিল, ডি তো থাকার কথা না। তোরা একটু লক্ষ্য কর, এক্স এন এর মান বসিয়ে দিয়েছি এন ল্যামডা ক্যাপিটাল ডি টু স্মল ডি। হুম, এখানে লক্ষ্য কর, এখানে কিন্তু ডি থাকবে না, ডি কাটা যাবে। হুম, এখানেও ডি থাকবে না, ডি কাটা যাবে, কারণ উপরের ক্যাপিটাল ডি, এই যে এই ক্যাপিটাল ডি এর সঙ্গে এই নিচের ক্যাপিটাল ডি কেটে যায়, এন ল্যামডা টু স্মল ডি থাকে। এবার মাইনাস করব, তাহলে সুতরাং পটির কৌণিক বেদ, পটির কৌণিক বেদ, এটাকে থিটা দিয়ে লিখলাম, থিটা ইজ ইকাল টু থিটা এন প্লাস ওয়ান মাইনাস থিটা এন। তাহলে এখানে এন প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই টু স্মল ডি মাইনাস এখানে এন ল্যামডা বাই টু স্মল ডি। তাহলে লসাগু করব, টু স্মল ডি নিলাম, এন ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস এন ল্যামডা। তাহলে কেটে কুটে পড়ে থাকবে থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই টু স্মল ডি, এটাই ফর্মুলা। থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই টু স্মল ডি, এটাই কৌণিক বেধের রাশিমালা। তাহলে এখান থেকে কিছু স্পেশাল কেস মনে রাখবে, আমি সাইডে লিখে দিচ্ছি। স্পেশাল কেস, স্পেশাল কেস 1 নাম্বার মনে রাখবি যে থিটার সঙ্গে টু ডি এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, মানে দুটো উৎসের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে কৌণিক বেধ হ্রাস পাবে। হুম, সরু সরু হবে ঝালর প্রস্থগুলো, তোরা নিজেরা করে দেখতে পারিস একটু। অনেক সময় সাদা আলো লাইট, ঘরে টিউব লাইট জ্বলছে, তার সামনে একটা স্কেল রাখবি। হুম, দেখবি ঠিক একটা পটি তৈরি হয়, ঝালর পটি। কোথাও উজ্জ্বল অঞ্চল, পাশে অন্ধকার অঞ্চল, উজ্জ্বল অন্ধকার এরকম তৈরি হয়। সূর্যের আলোর সামনে রাখলেও হতে পারে। হুম, না সূর্যের আলোর সামনে রাখলে হওয়ার সম্ভাবনা কম, কারণ ওখানে আবার ব্যতিচার হয়ে যাবে। ওটা তো একবর্ণী আলো নেই, ওর মধ্যে বহুবর্ণী আলো আছে। হুম, তাহলে ঘরে টিউব লাইটের আলোতে রাখলে হতে পারে। তাহলে থিটা সমানুপাতিক 1/2 স্মল ডি। 2 নম্বর, আহ
জলে নিমজ্জিত করলে কি হবে? একই কথা, যে থিটার সঙ্গে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক হয়। যদি এই প্রক্রিয়াটিকে জলে ডোবানো হয় তাহলে ল্যামডার ভ্যালু কমবে, আর ল্যামডার ভ্যালু কমা মানে কৌণিক বেগ থিটার মানও কিন্তু কমে যাবে। দেখ, এই পর্যন্ত বুঝতে পেরেছিস কিনা? আজকে খুব ইম্পর্টেন্ট কিছু থিওরি করালাম, এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, নেক্সট দিন যেদিন আমি পড়াবো, অনলাইনেই পড়াবো, সেই দিন হলো সোমবার। সবার হবে কিনা বলবি? সোমবার সকাল 12টা। সবার হবে কিনা বলবি, সোমবার সকাল 12টা। হবে? ঠিক আছে, তাহলে সবার হবে বলে আমি ধরে নিচ্ছি। হুম। আজকে এই পর্যন্ত লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনিকা লিখেছে হবে না। অনিকার কটা থেকে কটা হবে না একটু বল। কটা থেকে কটা হবে না, স্কুল যেতে হবে কি এরকম ব্যাপার আছে? ও, সেদিন তো 26শে জানুয়ারি, তাহলে হবে না কেন? কটা থেকে কটা পড়া আছে? 12:30 থেকে? আচ্ছা। সাড়ে ও, মিতালি লিখছে 12:30 থেকে পড়া আছে। ও, ঠিক আছে, তাহলে 12:30 থেকে পড়া আছে ওদের। ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নেই, আমি 12টা থেকে পড়াই। হ্যাঁ, আমি এটা রেকর্ড করে তোদের লিংক পাঠিয়ে দেবো, তোর ওখান থেকেও পরে দেখে নিতে পারিস। হ্যাঁ, কারণ সোমবার 12টা থেকে, হ্যাঁ 12টা থেকে না করলে সমস্যা হবে, কিন্তু যাদের হচ্ছে তারা অনলাইন থাকবি, তাহলে বোঝা যায় আমার কি ভুল ত্রুটি হচ্ছে, কি করতে হবে না করতে হবে। হুম। হুম। ঠিক আছে তাহলে, আজকের মতো থাক এখানে। হুম। কালকে তুই সকাল 9টায় চলে আয়। তাহলে বিকেল হতে পারে 4:30টায় চলে আয়। ঠিক আছে তাহলে। হ্যাঁ, গুড নাইট।